আসসালামু আলাইকুম। কাপ্তাই রাঙামাটি থেকে সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আমাদের ক্যাম্পিং সাইটটি হচ্ছে কাপ্তাই নতুন বাজার কর্ণফুলী নদীর ঠিক পাশেই। আর ক্যাম্পিং সাইটের নাম হচ্ছে রিভার ভিউ ক্যাফে অ্যান্ড পিকনিক স্পট। আমি ধরলাম Dancing in the stardust, we're weightless and free in a world of wonders. Just you and me, lost in the moment. Our ওই বন্ধু মেঘ দেখবি নি spirits ignite ওই যে as we twirl in the magic of the cosmic light. Among constellations, we find a way through the celestial symphony. We'll sway with every step we leave our cares behind. In this celestial আমাদের টেন্ট। ওই যে কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্প, এই হচ্ছে কর্ণফুলী নদী, তার উপরে আমরা, ওই পারে পাহাড়, পাহাড়ের চূড়ায় মেঘ, আর এই নয়ন জুড়ানো অসাধারণ ভিউ। ঘুম ভাঙতেই যদি এরকম অসাধারণ ভিউ চোখের সামনে থাকে তাহলে কার না মন ভালো হয়ে যায়। তবে ভাই রাতে কিন্তু একটা বিশাল ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। যাদের হার্ট দুর্বল তারা পাহাড়ি এলাকায় ক্যাম্পিং করলে একটু জায়গা বুঝে শুনে ক্যাম্পিং করবেন আর কি। বিশেষ করে যারা সরীসৃপ জাতীয় প্রাণীকে খুব ভয় পান, এই ওয়ার্নিংটা তাদের জন্য। কারণ আমাদের ওইটা যাওয়ার উপক্রম হয়েছিল, আর যাদের হার্ট দুর্বল তারা হার্ট অ্যাটাকও করতে পারে। বিষয়টা হচ্ছে আমরা যেখানে ক্যাম্পিং করেছি আমাদের ক্যাম্পিং সাইটের আশেপাশে এবং আমাদের ক্যাম্পিং সাইটের ভিতরে বেশ কিছু বড় বড় গাছ আছে, যা দেখতে খুবই ভালো লাগে, আবার মানসিক প্রশান্তিও দান করে। কিন্তু এই সৌন্দর্য রাতের অন্ধকারে বেশ ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে আর কি। ওই যে সামনে আমাদের টেন্ট দেখতে পাচ্ছেন এবং তার উপরেও দেখতে পাচ্ছেন বেশ বড় বড় গাছ আছে। তো ব্যাপার হচ্ছে গভীর রাতে আমাদের ক্যাম্পিং সাইটের বাইরে বেশ কিছুটা দূরে একটা অজানা প্রাণী ডাকার শব্দ শুনতে পাই। দেখতে পাচ্ছেন মেঘের উপরে দুইটা জায়ান্টের মাথা দেখা যাচ্ছে, মনে হচ্ছে কলোসাল টাইটান। কলোসাল টাইটান হচ্ছে একটা। তো যা বলছিলাম, একটা অজানা প্রাণী ডাকার শব্দ শুনতে পাই, তা তখন প্রায় 2টা বাজে। তখন পর্যন্ত আমরা ঘুমাইনি। ওই প্রাণী ডাকার শব্দ শুনে আমি আর আমার ফ্রেন্ড আলাপ করছিলাম যে এটা কি প্রাণী এভাবে ডাকছে। আর এইদিকে ওই প্রাণীর ডাক আস্তে আস্তে আমাদের কাছে আসছে, আর শব্দটাও খুবই বিকট এবং খুবই জোরে শোনা যাচ্ছিল। শব্দ যত কাছে আসছিল আমাদের দুশ্চিন্তাও ততই বাড়ছিল, কারণ আমরা বুঝতেই পারছিলাম না যে জিনিসটা কি, কোনো প্রাণী, জিন, ভূত নাকি অন্য কিছু। পাহাড়টা একটু দেখুন, সূর্য উদয়ের পর থেকে মনে হচ্ছে প্রতিটা মুহূর্তে পাহাড় তার রং বদলাচ্ছে, আর প্রতি মুহূর্তে আপনি মুগ্ধ হবেন। দূরে পাহাড় চূড়ায় একখণ্ড মেঘ জমে আছে, দেখে মনে হচ্ছে তুষার জমে আছে। ভিডিওতে আমি যতই বর্ণনা করি আপনি চোখে না দেখলে বুঝতে পারবেন না আসলে এই দৃশ্য কতটা সুন্দর। আর এইদিকে ওই ভয়ঙ্কর শব্দের কারণে রাতে একটুও ঘুমাইতে পারি নাই আমরা, যার ফলে সকাল সকালে এমন ক্ষুধা লাগছে যে মনে হইতেছিল যে এখন কিছু না খাইতে পারলে মরেই যাবে। আর ক্যাম্পিং সাইটে খাবার 9টার আগে পাওয়া যাবে। ক্যাম্পিং সাইটে যিনি গার্ড ছিল উনি সকাল 5টায় বাইরে দিয়ে তালা দিয়ে চলে গেছে, তাই আর কোনো উপায় না পেয়ে সকাল 6:30টায় এখানকার এক ছোট ভাইকে বাউন্ডারির উপর দিয়ে বাজারে পাঠাই চা নাস্তা আনার জন্য। কি শান্তি! এরকম দৃশ্য সামনে রেখে এই পরিবেশে বসে সকাল সকাল চা খাওয়ার শান্তিটাই অন্যরকম। চা নাস্তা করে আবার গিয়ে কিছুক্ষণ শুয়েছিলাম, কারণ 7-8 ঘন্টা বাইক রাইড করে এসেও এক ফোঁটা ঘুমাতে পারি নাই। দেখতে দেখতে সকাল 9টা বেজে গেছে, আর আমাদের ক্যাম্পিং সাইট থেকে আমাদের সকালের নাস্তা হিসেবে ডিম খিচুড়ি এবং সাম কাইন্ড অফ পেঁয়াজের সালাদ দিয়ে নাস্তা পরিবেশন করে। আর নাস্তা শেষ করে কোনো প্রকার দেরি না করে আমরা রওনা দিয়ে দিই রাঙামাটির সবচাইতে পরিচিত ভ্রমণ স্পট, যাকে বলা হয় সিম্বল অফ রাঙামাটি, ঝুলন্ত ব্রিজের উদ্দেশ্যে। ঝুলন্ত ব্রিজ ঘুরে আমরা রওনা দিয়ে দেব কক্সবাজারের উদ্দেশ্যে।
আচ্ছা, যেই ঘটনাটা বলছিলাম এখন সেই ঘটনাটা বলে শেষ করি। সেই শব্দের ব্যাপারটা। আপনারা ঘটনাটি শুনুন এবং রাঙামাটির অপরূপ সুন্দর রাস্তার সৌন্দর্য উপভোগ করুন। তো যতটুকু বলেছিলাম যে শব্দটা যতই কাছে আসছে আমাদের দুশ্চিন্তা ততই বাড়ছে। কারণ আমরা কোনোভাবেই চিন্তা করে কল্পনা করে বুঝতে পারছিলাম না যে শব্দটা আসলে কিসের, কি প্রাণী বা কি জিনিস এরকম বিকট শব্দ করতে পারে। প্রথম দিকে শব্দটা বেশ কিছুটা দূরে হলেও আস্তে আস্তে মনে হচ্ছিল যেন আমাদেরকে লক্ষ্য করে শব্দটা আমাদের দিকে এগিয়ে আসছে। সেই কারণেই আমাদের দুশ্চিন্তাটা আরো বেড়ে গেছে। কারণ শব্দটা যেহেতু আমাদের দিকে লক্ষ্য করে এগিয়ে আসছে, তাই আমরা বুঝতে পারছিলাম না যে আসলে আমাদের কি করা উচিত। আর যেহেতু আমরা জানতাম না কিসের শব্দ, কোনো প্রাণীর শব্দ, ছোট প্রাণী, বড় প্রাণী, জিন, ভূত, চোর, ডাকাত, কি জিনিসটা এরকম শব্দ করছে সেটা যেহেতু আমরা বুঝতে পারছিলাম না, আমাদের দুশ্চিন্তা আরো বেড়ে যায়। তো আলাপ করতে করতে এক পর্যায়ে হঠাৎ করে মাথায় আসে তক্ষকের কথা। তক্ষকের কথা আপনারা অনেকেই জানবেন। আমিও হয়তো কখনো কোনোদিন কোনো ভিডিও দেখেই তক্ষকের ব্যাপারটা জেনেছিলাম। আপনারাও কখনো না কখনো এক প্রকার বিরল প্রজাতি টিকটিকির কথা শুনে থাকবেন। বলা হয় একটা টিকটিকির দাম লক্ষ লক্ষ বা কোটি টাকা। এই হলো সেই তক্ষক। তক্ষকের কথা মনে হওয়ার সাথে সাথেই ইউটিউবে যাই এবং ভিডিও দেখে নিশ্চিত হই যে হ্যাঁ, এটা তক্ষকেরই শব্দ। আর এটাও জানতে পারি যে তক্ষক আসলে ক্ষতিকারক কোনো প্রাণী না। ওটা আপনার কোনো ক্ষতি করবে না, বরং আপনাকে দেখলে উল্টা দৌড়ে পালাবে। কিন্তু ধরতে গেলে আবার আপনাকে কামড়ও দিতে পারে, আর এর কামড় নাকি খুবই শক্তিশালী। আর রে রাস্তাটা দেখছেন ভাই, ৮ ঘন্টা বাইক রাইড করে এসে সারা রাত ঘুমাই নাই। তারপর ওই রাস্তায় বাইক চালাতে কোনো প্রকার ক্লান্তি অনুভব করছি না। আর এই রাস্তায় বাইক চালাতে চালাতে যখন কাপ্তাই লেকের নীল পানির অপরূপ সৌন্দর্য আপনার চোখে পড়বে, তখন মনে হবে আপনি কোনো স্বর্গের রাস্তায় বাইক চালাচ্ছেন। যদিও গাছপালার কারণে ক্যামেরায় ব্যাকগ্রাউন্ডে থাকা কাপ্তাই লেকটি আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি যেই দৃশ্য দেখতে পাচ্ছি সেটা বলে বোঝানো যাবে না। আচ্ছা, যাই হোক, ফিরে আসি তক্ষকের কথাই। তো ইউটিউবে তক্ষকের ব্যাপারে ঘাটাঘাটি করছিলাম আর দেখছিলাম যে একটা তক্ষকের দাম 2 কোটি টাকা, 3 কোটি টাকা। তো এইগুলা দেখে আমাদেরও মাথায় একটু মানে চাপ পড়ে গেছে যে একটা তক্ষকের দাম 2 কোটি 3 কোটি টাকা। তো আমি আমার বন্ধুকে বলতেছিলাম যে বন্ধু, ধরবি নাকি তক্ষক? 1-2টা কামড় খাইলে না খাইলাম, 2 কোটি টাকা তো পাইলাম। এগুলো আসলে ফাইজলামি করে বলছিলাম, কারণ এগুলো যে ভুয়া তথ্য এটা আমরা জানি। তো আপনারা এরকম কিছু বিশ্বাস করবেন না। আর কেউ এরকম তথ্য দিলে তাকে মনে করিয়ে দিবেন যে এইগুলো হচ্ছে আইনের দৃষ্টিতে অপরাধমূলক কাজ। এরকম তথ্য ধরা, বেচা, কেনা সবকিছুই বেআইনি কাজ। এগুলো করে ধরা পড়লে আপনাদের জেল জরিমানাও হতে পারে। দেখুন, যতই সামনের দিকে আগাচ্ছি কাপ্তাই লেকের ভিউ আরো স্পষ্ট হচ্ছে। আচ্ছা, যা বলছিলাম, তক্ষক নিয়ে ফাইজলামি করতে করতে হঠাৎ করে শুনতে পারি যে আমরা যেইখানে তাঁবু পেতেছি, যেই মাচার উপর তাঁবু পেতেছি তার উপরে ছাউনিও ছিল। ঠিক সেই ছাউনির উপর থেকে সেই তক্ষকের বিকট শব্দ। একবার আমাদের পরিস্থিতিটা চিন্তা করেন। নিস্তব্ধ নীরবতা, চারদিকে অন্ধকার, পাহাড়ের মাঝখানে আমরা 2 বন্ধু তাঁবুতে। তার উপরে যে জিনিস আমরা চিনি না, শুনি নাই কখনো, এই শব্দ, ওই বিকট শব্দ ঠিক আমাদের মাথার উপরে। একবার চিন্তা করেন, যাদের হার্ট দুর্বল তারা যে হার্ট অ্যাটাক করতে পারে, এই বিষয়টা ভাই আমি একটুও বাড়ায় বলি নাই। আমাদের নিজেদেরই কলিজায় পানি ছিল না তখন। কারণ জিন ভূত হইলে ভাই জিন ভূত সাথে নিয়ে আমরা ঘুমায় থাকতে পারবো, এরকম মানুষ আমরা। আর এরকম সাহস আছে বলেই আমরা 2 জন একটা এই অ্যাডভেঞ্চারে বের হয়েছি। কিন্তু এখানে ব্যাপারটা পুরাই ভিন্ন। আমাদের এরকম কোনো এক্সপিরিয়েন্স আগে কখনোই হয়নি। হ্যাঁ, যাদের এইরকম ব্যাপারে অভ্যস্ত যারা, তারা হয়তো এটা হাতে নিয়ে বসে থাকতে পারবে, কুলে নিয়ে বসে থাকতে পারবে, তাদের জন্য কোনো ব্যাপার না। ইউটিউবে ভিডিওতেও দেখছি যে হাত দিয়ে ধরে, হ্যাঁ, কিন্তু আমাদের ভাই আসলেই কান্ধে উঠে যাওয়ার উপক্রম ছিল।
আচ্ছা ১ মিনিট দাঁড়ায় এই ব্রিজ থেকে কাপ্তাই লেকের ভিউটা আপনাদের দেখাই। মানে এটা না দেখালেই না এরকম একটা ভিউ। আপনারাই বলেন ভাই, এরকম জায়গায় এরকম পানি দেখলে কার না পানিতে নাইমা পড়তে ইচ্ছা করে বলেন? মানে এইটা যদি আমাদের এলাকা হইতো বা বাড়ির কাছে কোনো জায়গা হইতো তাহলে নিশ্চিত এই পানিতে নাইমা পড়তাম আমরা। এই এলাকায় যদি আমার কোনো রিলেটিভের বাড়ি থাকতো তাহলে নিয়মিত এইখানে আমি বেড়াইতে আসতাম। আচ্ছা যা বলছিলাম, তো ওই তক্ষক যখন আমাদের ছাউনির ঠিক উপরে এসে শব্দ শুরু করলো, আমাদের আসলেই মানে কাঁধে উইঠা যাওয়ার অবস্থা, এরকম একটা পরিস্থিতি আমাদের। কপাল ভালো যে ওইটা শব্দ করে কিছুক্ষণ পর পর ২-৩ মিনিট হয়তো বিরতি দিয়ে আবার শব্দ করে। হয়তো এক নাগাড়ে শব্দ করলে আমাদের ওইখান থেকে পলানো ছাড়া আর কোনো উপায় ছিল না। তো ওইরকম কয়েকবার শব্দ করার পর মানে ২-৩ বার বিরতি দিয়ে শব্দ করার পর আর আমি যেহেতু জানতাম যে তক্ষক কাছে আসবে না, তাই সাহস করে তাঁবু থেকে বের হই যে তক্ষকটা আসলে কোথায় আছে বা দেখতে কেমন ওটা দেখার জন্য। তো তাঁবু থেকে বের হয়ে মোবাইলের টর্চ জ্বালিয়ে উপরের ছাউনির দিকে ধরতেই দেখি যে মাচা থেকে ছাউনিতে বরাবর মাঝখানে যেই বাঁশটা ছিল খুঁটি হিসাবে, ঠিক তার মাথায় তক্ষকটা বসে আছে। তার কতটুকু বড় হবে? প্রায় ৮ থেকে ১০ ইঞ্চি বড় হবে। ইউটিউবে কিছু সুন্দর তক্ষকও দেখেছি, কিন্তু এটা ছিল বেশ বড় বড় নখ, বেশ খানিকটা বড় মাথা এবং গায়ের রঙও কালো। ওইটা দেখে ওই যে বলছিলাম ফাইজলাম করে যে বন্ধু ধরবি নাকি একটা তক্ষক, ওই ফাইজলামও বাতাসে মিলাই গেছে ভাই, বিশ্বাস করেন এত ভয়ঙ্কর দেখতে। আচ্ছা তক্ষক দেখতে যতই ভয়ঙ্কর হোক এই দৃশ্যটা একটু দেখেন, নীল পানির উপরে সাদা মেঘ কেমন ভেসে আছে, জাস্ট হারায় যাইতে ইচ্ছা করবে এইখানে। ওয়াও! যারা বলে বাংলাদেশে দেখার মতো সুন্দর জায়গা নেই, ওরা বাংলাদেশ দেখাই নাই। এই দৃশ্য আমিও প্রথমবার দেখছি, কিন্তু আমার দেশে যে সুন্দর সুন্দর দেখার মতো জায়গা আছে সে ব্যাপারে আমার ধারণা আছে। আমরা বলি পৃথিবী আসলে অনেক ছোট, কিন্তু আসলে পৃথিবী এতটাও ছোট না। এই কথা বলছি কারণ আমার মনে হয় পৃথিবীর সব সৌন্দর্য দেখার জন্য পুরো একটা জীবনও যথেষ্ট হবে না। আমার মনে হয় আমরা যদি সারাটা জীবন শুধু ঘুরে বেড়াই তারপরও পৃথিবীর সব সৌন্দর্য দেখে আমরা শেষ করতে পারব না। কিছু না কিছু, কোনো না কোনো সৌন্দর্য দেখা বাকি থেকেই যাবে। তাই আমার মনে হয় পৃথিবী আসলে এতটাও ছোট না, বরং ছোট হচ্ছে আমাদের জীবন। এই ছোট জীবনে আমরা যতই চাই, যতই চেষ্টা করি, আমরা আসলে পৃথিবীর সব কিছু দেখতে পারবো না। তাই ছোট এই জীবনে প্রিয় মানুষদের সাথে যতটুকু সম্ভব ঘুরুন, যতটা সম্ভব উপভোগ করুন, কারণ দিন শেষে আসলে প্রিয় মানুষদের সাথে কাটানো এই সুন্দর মুহূর্তগুলোই মনে থাকবে। প্রিয় মানুষদের সাথে এমন কিছু স্মৃতি তৈরি করুন যা আজ থেকে ২০ বছর ৫০ বছর পরও যদি মনে হয়, কখনো যদি সেই দিনগুলোর ছবি চোখে ভাসে, যেন ঠোঁটে একটা তৃপ্তির হাসি ফুটে ওঠে। যেই স্মৃতিগুলো মনে পড়লে আপনি মনে মনে বলবেন, আহ যদি আবার ওই সময় ফিরে যেতে পারতাম, যদি বন্ধুদের সাথে প্রিয় মানুষগুলোর সাথে আবার এমন একটা সময় কাটাতে পারতাম। কিন্তু চাইলেও তখন আর সম্ভব হবে না, না ওই সময় ফিরে যেতে পারবেন, না ওই রকম আরেকটা মুহূর্ত তৈরি করতে পারবেন। কিন্তু মনে যেন কোনো আক্ষেপ না থাকে যে আমি হয়তো চাইলে এটা করতে পারতাম, হয়তো চাইলে আমি আমার বন্ধুদের সাথে এমন একটা মুহূর্ত কাটাতে পারতাম, হয়তো আমি আমার প্রিয় মানুষদের সাথে এমন কিছু মুহূর্ত সৃষ্টি করতে পারতাম যা আমৃত্যু আমার আনন্দের স্মৃতি হয়ে থাকতো। এমন কোনো আক্ষেপ
জীবনে রাখবেন না। তাই জীবনকে যতটুকু সম্ভব উপভোগ করুন। আর একটা কথা মনে রাখবেন, জীবন একটাই, আপনার কখনো আর পুনর্জন্ম হবে না। আর যারা পুনর্জন্ম বিশ্বাস করেন তাদেরকে বলছি, আপনার যদি কখনো পুনর্জন্ম হয়ও, আপনার এই প্রিয় মানুষগুলোকে আর কখনোই পাবেন না। তাই আপনারাও ভেবে চলুন যে জীবন একটাই। আর ছোট্ট এই জীবনকে যতটুকু সম্ভব উপভোগ করুন। আচ্ছা, তক্ষকের কথা কি আরেকটু বলবো? আচ্ছা বলি, কারণ ওইখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস ছিল। ওইখানে শুধু তক্ষক ছিল না, তক্ষকটা যখন দেখছিলাম ছাউনিতে বেতের ফাঁকে ফাঁকে আরেকটা চিকচিক করা জিনিস চোখ পড়ে, কিন্তু তখন ভালো করে জিনিসটা লক্ষ্য করিনি। আমাকে দেখে তক্ষকও চলে গেছে, তক্ষককে দেখে আমিও তাঁবুর ভিতরে চলে আসছি, কিন্তু ওই চিকচিক করার জিনিসটা মাথায় ছিল আর মনে হচ্ছিল যে ওই জিনিসটা একটু নড়াচড়া করছে। তাই সাহস করে আবার তাঁবু থেকে বের করি যে ওই জিনিসটা কি, আর ওই জিনিসটা কি আগের জায়গায় এখনো আছে কি না তা দেখার জন্য। হ্যাঁ, যা ভাবছিলাম তাই। লাইটটা নিয়ে যখন আরেকটু কাছে ধরি তখন বুঝতে পারি যে ওইটাও আরেকটা জীবন্ত প্রাণী, ওইটাও আস্তে আস্তে নড়াচড়া করছে। এখন বুঝতে পারছেন ওই জিনিসটা কি হতে পারে। সাদা চিকচিক করছে জিনিসটার নিচের দিক। হ্যাঁ, ওইটা একটা সাপ। আর ওই সাপ মাথার উপর দেখে কি কোনো স্বাভাবিক মানুষ ঘুমাইতে পারে আপনারা কোন? কারণ তক্ষক এক জিনিস, ওটা মানুষ দেখলে পলায় চলে যাবে, কিন্তু সাপ তো পুরাই ভিন্ন কথা। ওটা কখন নিচে নামে আসবে, কখন তাঁবুতে যদি কোনো ফাঁকা জায়গা পাই ঢুকে পড়বে আল্লাহই জানে। ওটা তো কোনো ঠিক ঠিকানা নাই। ওটা দেখা তো ভাই ঘুম টুম পুরাই চাঙ্গে। তারপরে আর শুইছি যে শুয়ে আর চোখ মনে করেন যে 1 মিনিটের জন্য চোখ বন্ধ করে রাখি নাই, সারা রাত সজাগ। আর মনে হয় একটু পর পর যাই ওই সাপ দেখতাম যে ওইটা কি করতেছে, আসলে ওই এখনো আছে নাকি নাইমা গেছে। তো এক পর্যায়ে যায় ওইটার আর পাই নাই, ভাবলাম হয়তো কি পড়ে গেছে নিচে নাকি হয়তো লুকায় আছে বা ওইটা বিশ্রাম করতেছে। তো তাবুতে এইসব বসে আছি, ঘুমাই নাই ভাই, একটাও ঘুমাই নেই। ঘুম আর হয় কেমনে, সাপ দেখার পর আর ঘুম থাকে? আচ্ছা, এখন যেইটা দিয়ে যাচ্ছি, যেই ব্রিজটার উপর দিয়ে, এটাকে সম্ভবত ব্রাজিল ব্রিজ বলা হয়। এখন এখানে পানি কম ব্রিজের নিচে, তাই আর এখানে থামলাম না, চলে যাচ্ছি সোজা। কাছেই কোথাও আরেকটা ব্রিজ আছে যেটাকে আর্জেন্টিনা ব্রিজ বলা হয়, কারণ দুইটা ব্রিজকে দুইটা দেশের পতাকার রঙের মতো করে রং করছিল বিশ্বকাপের সময়। এই দুইটা ব্রিজ থেকেও বেশ সুন্দর ভিউ পাওয়া যায়, কিন্তু এখন পানি কম, তাই আর এখানে থামি নেই, কারণ পানি কম হতে ওইরকম ভিউটা সুন্দর লাগবে না। আচ্ছা, যা বলছিলাম, তো সারা রাত সজাগ থাকার পর যখন ভোরের আলো ফোটে, সব কিছু মোটামুটি দেখা যায়, তখন আবার বের হয়েছি ওই সাপ দেখার জন্য। এখন আমার সাথে আমার বন্ধুও বের হয়েছে। তো হ্যাঁ, ওই সাপটাকে খুঁজে পাই, এখন ওই ছাউনির উপরেই আছে, বেতের চিপা চাপাই দেখা যাচ্ছে হালকা। তো আমরা দুইজন মিলে একটা বাঁশ জোগাড় করি, আর এখনো ওই যে ক্যাম্পিং সাইটের ছেলেরা ঘুমাচ্ছে, তো আমরা দুইজন মিলে একটা বাঁশ জোগাড় করি। তো বাঁশের মাথা দিয়ে সাপের পেট বরাবর লক্ষ্য করে একটা গুঁতো দিতেই সাপের মাথা নিচে চলে আসে, মানে ওটাও কামড় দিতে যাচ্ছিল আর কি, যে ওকে আঘাত করতে থাকে। তো ওটা যখন নিচে আসে তখন ওটা পুরাটা দেখতে পাই, সাপের পিঠ সবুজ রং, পেট সাদা রং। যাই হোক, ওই এটা কী সাপ আমরা চিনি না, কিন্তু দেখতে পাই বুঝে নি। ওই সাপ মাথার উপর রেখে সারা ওখানে বসেছিলাম, কি একটা অনুভূতি। তো সাপটা উপর দিকে হওয়াতে ওটাকে আর বাড়ি দিতে পারি নাই, আর চিপা চাপার মধ্যে ঢুকে যাচ্ছিল, তো ভালো করে বাড়ি দিতে পারি নাই। দু একটা গুঁতা দেওয়ার পরে ওইটা ওই উপরে কোনো জায়গায় লুকায় গেছে, আর খুঁজে পাইনি। তো তারপরে আর ওই তাঁবুতে আমরা ঢুকি নাই, তারপরে বাইরেই ছিলাম। তারপর ফ্রেশ হয়ে একটু চা নাস্তা খাওয়ার ব্যবস্থা করি।
চা নাস্তা করে অনেকটা সময় বাইরেই কাটাই। সকাল যখন ৮টা বাজে তখন চিন্তা করলাম যে ৯টায় তো গেট খুলবে আর নাস্তার জন্য ডাক দিবে। তো রওনা দেওয়ার আগে অন্তত ১ ঘন্টা একটু শুয়ে বিশ্রাম করি। তারপর সাহস করে সাপটাকে খুঁজে দেখে ভালো করে আমার তাঁবুতে ঢুকে ১ ঘন্টা মতো শুয়েছিলাম। তারপর নাস্তা করে রওনা দেই ঝুলন্ত ব্রিজের উদ্দেশ্যে। আর এখন আমরা চলে এসেছি ঝুলন্ত ব্রিজ। ঝুলন্ত ব্রিজের পাশে আছে রাঙামাটি পর্যটন কমপ্লেক্স। আমাদের বাম পাশের ভবনটি হচ্ছে রাঙামাটির পর্যটন কমপ্লেক্স। এখানে আপনারা থাকতে পারবেন বা না থাকলেও এখানে গাড়ি বা বাইক পার্কিং করে আপনারা ঝুলন্ত ব্রিজ দেখতে যেতে পারবেন। ওকে, বাইক পার্কিং শেষ। এখন আমরা যাচ্ছি ঝুলন্ত ব্রিজের দিকে। কিন্তু একটা আফসোস রয়ে গেল যে সময় স্বল্পতার কারণে আমরা আসলে কায়াকিং করতে পারিনি। ইচ্ছা ছিল কাপ্তাই লেকের নীল পানিতে আমরা কায়াকিং করব, গোসল করব, কিন্তু দুইটার একটাও করা হয় না। যার অন্যতম কারণ হচ্ছে আমাদের সময় স্বল্পতা। আর সময় স্বল্পতার কারণ হচ্ছে আমরা আজকে আর রাঙামাটি থাকবো না, ঝুলন্ত ব্রিজ দেখে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। কিন্তু হাতে সময় যতই কম থাকুক, রাঙামাটি আসবো আর রাঙামাটির ঝুলন্ত ব্রিজ দেখে যাব না, তা তো হতে পারে না। এই ঝুলন্ত ব্রিজটিকে রাঙামাটির অন্যতম প্রধান পর্যটন স্পট হিসাবে বিবেচনা করা হয়, যাকে বলা হয় সিম্বল অফ রাঙামাটি। ব্রিজটি কাপ্তাই লেকের দুই পাশে দুইটি পাহাড়ের মাঝখানে অবস্থিত, যার দৈর্ঘ্য হচ্ছে ৩৩৫ ফুট। এই সময় কাপ্তাই হ্রদের পানি কম, যার কারণে জায়গাটা একটু খালি খালি লাগছে। পানি যদি আর একটু বেশি থাকতো তাহলে এই জায়গার সৌন্দর্য অন্তত ৩ গুণ বেশি বৃদ্ধি পেত। না ইঞ্জিন চলে যদিও বললাম পানি কম থাকার কারণে জায়গার সৌন্দর্য কম মনে হচ্ছে, কিন্তু তারপরেও দেখুন জায়গাটা কতটা সুন্দর। ব্রিজের ওই পাশে পাহাড়ের উপরে একটা লাভ পয়েন্ট আছে, যেখানে হচ্ছে কাপলরা দুইজনে একসাথে এসে তালা লাগাই। কেন লাগাই সেটা জানি না, কিন্তু লাগাই এতটুকু জানতে পারি আর কি। আর এই পাশ থেকে আপনারা নৌকাও ভাড়া করতে পারবেন, নৌকা ভাড়া করে ঘুরতে পারবেন। এক এক রকম নৌকার এক এক রকম ভাড়া। এখানে একটা কাউন্টারের মতো আছে, বা বলতে পারেন নৌ পরিবহন কর্তৃপক্ষের একটা ঘর। সেখানে আপনারা ভাড়ার তালিকা দেখতে পারেন, বিভিন্ন নৌকার বিভিন্ন রকমের ভাড়া, এক এক রকম প্যাকেজও আছে, আপনারা নিতে পারেন। ব্রিজের নিচে দুইটা নৌকাতে বসে পাহাড়ি আনারস বিক্রি করছে দুইজন। তো আমরাও নিচে নামছি আনারস খাওয়ার জন্য। বাহ, দেখুন ছোট্ট আপুটি কত সুন্দর বোরখা পরে ঘুরতে এসেছে। ছোট বাচ্চারা যখন এরকম বোরখা পরে বা হিজাব পরে, তখন তাদেরকে আসলে খুবই সুন্দর লাগে। আচ্ছা, আনারস বিক্রেতা হচ্ছে একজন আপু, দুই নৌকাতে দুইজন আপু আনারস বিক্রি করছে। তো উইদাউট পারমিশন আমি তাদেরকে ক্যামেরায় নিচ্ছি না, আর পারমিশন নেওয়ারও ট্রাই করছি না। বন্ধু কায়াকিং করতাম না আমরা বন্ধু, এই যে দেখ লেকের পানি
সকালে করলে ভালো লাগতো। ওফ, কম টাকায় মালদ্বীপ ভিয়েতনামের ফিল পেতে হলে কাপ্তাই লেক ঘুরে যান। মালদ্বীপ ভিয়েতনাম থেকে এখানকার সৌন্দর্য কোনো অংশেই কম না। আনারসগুলো কিন্তু বেশ মজা, মিষ্টি বলা যায়। হারামি বন্ধু আমার, ও নিজে ছবি তুলতে চায় না, আমারও ছবি তুলে দেয় না, নিজে নিজে ভিডিও করতেছি ওইটা তো বাধা দিতেছে। দেখেন, আমরা যেখানে রাতে ছিলাম সেই ক্যাম্পিং সাইটটি বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত, তাই নিরাপত্তাজনিত কোনো চিন্তা নাই বললেই চলে। আপনারা সেখানে 700 থেকে 900 টাকার মধ্যে ক্যাম্পিং প্যাকেজটি পেয়ে যাবেন 3 বেলা খাবার সহ। 3 বেলা খাবার বলতে সন্ধ্যার নাস্তা, রাতের খাবার আর সকালের নাস্তা। ওইখানে উপভোগ করার মতো খুব বেশি সুযোগ সুবিধা নাই, তবে এখানকার লোকেদের আচার ব্যবহার ভালো। আপনাদের কোনো হেল্প লাগলে তারা অবশ্যই করবে। একটুর জন্য সানগ্লাসটা বাইচে গেছে, ওটা পানিতে পড়লে আর ফিরা পাইতে হইতো না। ওই সানগ্লাস ছাড়াই বাকি ট্যুর কমপ্লিট করতে হইতো, অথবা আরেকটা নতুন কিনতে হইতো। तो चलिए शुरू करते हैं। ঝুলন্ত ব্রিজ খালি পাওয়া খুবই মুশকিল ব্যাপার, কিন্তু হঠাৎ করে ঝুলন্ত ব্রিজ পুরাই খালি হয়ে গেল কেন বুঝতে পারলাম না। যাই হোক, ভালোই হয়েছে, খালি ব্রিজে একা একা কয়েকটা ছবি তুলে নিলাম। এই সুন্দর কাপ্তাই লেককে এখন বিদায় জানাবো আমরা। তবে আমরা আবার আসবো, আবার সময় নিয়ে আসবো, 2 দিন 3 দিন সময় নিয়ে আসবো। রাঙামাটি ভালোভাবে ঘুরবো, কাপ্তাই লেক ভালোভাবে ঘুরবো। একসাথে রাঙামাটি ও বান্দরবন ঘোরার কমপ্লিট প্ল্যান করে আসবো। ঘোরার কথা শেষ, এখন এই সিঁড়ি ভেঙে আবার আমাদেরকে উপরে উঠতে হবে। ওফ, ব্রিজ দেখে যেই মজা পাইছি, এই সিঁড়ি ভাঙে সেই মজা শেষ হয়ে যাইতেছে ভাই। আচ্ছা, একটা ব্যাপার হলো, ঝুলন্ত ব্রিজে ঢুকতে হলে 20 টাকা ফি দিতে হয়, যেটা আমরা খেয়াল করি নাই আর দেওয়া হয় নাই। ওইখান থেকে বের হয়ে খেয়াল করছি যে আসলে 20 টাকা ফি আছে, তো ওটা খেয়াল করি নাই, ওরাও চাই নাই, আমাদেরও দেওয়া হয় নাই, এই আর কি। যাই হোক, আপনারা দিয়ে ঢুকবেন, আমাদের ভুল হয়ে গেছে। তো এখন আছি আমরা কক্সবাজারের পথে, রাঙামাটি বান্দরবন হয়ে আমরা যাব কক্সবাজার। বান্দরবন কোথাও থামা হবে না বা কিছু দেখা হবে না, কারণ সময় নাই। আবার যখন আসবো রাঙামাটি বান্দরবন ঘুরে যাব। তো আজ এই পর্যন্তই, সঙ্গে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখা হবে কক্সবাজার গিয়ে। আর এই ভিডিওতে যদি কোনো ইনফরমেশান মিস হয়ে যায় তাহলে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ জানিয়ে দেব। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।